নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার খুব জ্বর, তাই গলায় খুব কষ্ট হচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা মার্জনা করবেন। আজ আপনাদের আসানসোলের রহস্যময় একটি বাড়ির সত্যি ভৌতিক ঘটনা শোনাব। আসানসোল থেকে মৌমিতা চক্রবর্তী আমাকে ঘটনাটি পাঠিয়েছে। মৌমিতার এক বান্ধবী এবং তার স্বামীর সাথে ঘটনাটি ঘটেছে, কিন্তু মৌমিতার বান্ধবীর পরিবারের আপত্তি থাকায় তার বান্ধবী এবং স্বামীর নামটা এখানে উল্লেখ করতে পারলাম না। ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। আসানসোল ইসমাইল গড়াই রোডের কাছে একটি বহু পুরনো বাড়ি আছে। ব্রিটিশরা এই বাড়ি নির্মাণ করেছিলেন ওখানের যে জমিদার ছিলেন তাকে উপহার স্বরূপ দেওয়ার জন্য। সেই জমিদাররা বংশপরম্পরায়ভাবে বহু বছর অবধি এই বাড়িতে বসবাস করেছিলেন। বর্তমানে বাড়িটি ঝোপ জঙ্গলে ভরা একটি পরিত্যক্ত বাড়ি হয়ে পড়ে রয়েছে। একতলা হলেও অনেক বড় বাড়িটি। কিছু বছর আগেও জমিদারদের যে বংশধর এই বাড়ির মালিক ছিলেন, তিনি তার পরিবার নিয়ে বাড়ির এক পাশটায় থাকতেন এবং অন্য পাশটায় তিনি দুটি পরিবারকে ভাড়া দিয়েছিলেন। তাদের মধ্যে একটি ভাড়াটিয়া হল মৌমিতার বান্ধবী এবং তার স্বামী। 2014 সালের 2রা ফেব্রুয়ারি থেকে মেয়েটি তার স্বামীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতে আরম্ভ করে। মৌমিতার বান্ধবীর শ্বশুরবাড়ি রানীগঞ্জে, কিন্তু স্বামীর চাকরি সূত্রে তাদের আসানসোলে থাকা। তারা কিছুতেই আসানসোলের কোথাও বাড়ি ভাড়া পাচ্ছিল না, তাই কিছুটা বাধ্য হয়ে গড়াই রোডের কাছে এই পুরনো বাড়িটা তারা ভাড়া নেয়। বসবাস শুরু করার 2-3 দিন পর থেকে যখন আশেপাশের লোকজনদের সাথে তাদের আলাপ হতে থাকে, তখন তাদের মুখ থেকে এই বাড়িকে ঘিরে অনেক রকম কথা শুনতে পায়। ওখানের লোকেদের বক্তব্য, ওই বাড়ির যে জমিটি, সেই জমিতে নাকি কয়েকজন মানুষকে কবর দেওয়া হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তারপর ব্রিটিশরা সেই জমির ওপরে এই বাড়ি তৈরি করেছিল। তবে এই কথা কতটা সত্য তার সঠিক কোনো প্রমাণ বা তথ্য তাদের কাছে নেই। বহু বছর ধরে ওখানে স্থানীয় বাসিন্দাদের মুখে চর্চিত হয়ে এসেছে কথাটি। তবে ওখানের বাসিন্দারা যেটা নিজেদের কানে শুনেছে সেটা হলো, মাঝে মাঝে সন্ধে হলেই ওই বাড়ির চারপাশ থেকে কখনো নুপুরের শব্দ, কখনো কারোর পায়ের শব্দ পাওয়া যায়। পাড়ার লোকেদের মুখে এসব শুনে মেয়েটি আর তার স্বামী ব্যাপারটিকে একেবারে গুরুত্ব দেয় না। আর তাছাড়া অনেক কষ্টে তারা এই বাড়িটি ভাড়া পেয়েছে, তাই তারা মন দিয়ে গুছিয়ে সংসার করতে আরম্ভ করে। মেয়েটির স্বামী বিয়ের আগে থেকেই চাকরির পাশাপাশি সাহিত্য চর্চা করত, তাই মাঝে মাঝেই রানীগঞ্জের বাড়িতে সাহিত্য সভার লোকজন আসত। ছেলেটির সাহিত্য সভার পরিচিতদের মধ্যে কিছু জন রানীগঞ্জে থাকে, আবার কিছু জন আসানসোলেও থাকে। কিন্তু সব কিছু শোনার পর আসানসোলের সাহিত্য সভার লোকজনরা ভয়ে সন্ধ্যের পর আর কেউ এই বাড়িতে আসতো না। কয়েকদিন পর একদিন সন্ধেবেলা মেয়েটি ঘরে একাই ছিল। তার স্বামী অফিসে গিয়েছিল। মেয়েটি রাতের
রুটি তৈরি করে ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠোনের সামনে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ মেয়েটি তার সামনে উঠোনে কারো ছায়া দেখতে পায়। সে একটু অবাক হয়ে যায়, কারণ ওই মুহূর্তে ওই জায়গাটায় সে একাই দাঁড়িয়েছিল। তাই তার ছায়া ছাড়াও আর একটা ছায়া তাহলে কার? পরক্ষণেই মনের এই প্রশ্নটাকে উড়িয়ে দিয়ে মেয়েটি ঘরে চলে আসে। পরের দিন সন্ধেবেলা যথারীতি মেয়েটি ঘরে একাই আছে, রান্না করছে। হঠাৎ তার মনে হলো তার পেছন দিয়ে কেউ যেন হেঁটে গেল। সাথে সাথেই পেছন ঘুরে দেখল যে কেউ নেই। তখন তার গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল, কিন্তু সে পরিষ্কার কারোর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। রাতে স্বামী অফিস থেকে ফিরলে তাকে সব জানায় মেয়েটি। তখন তার স্বামী বলে, ও কিছু না, ওসব তোমার মনের ভুল। তখনের মতো স্বামীর কথায় সে চুপ করে গেলেও তারপর থেকেই মাঝে মাঝেই মেয়েটি পরিষ্কারভাবে সে ছাড়াও অন্য কারোর উপস্থিতি অনুভব করত, কিন্তু কাউকে দেখতে পেত না। স্বামীকে বললেই তার স্বামী কথাটা হেসেই উড়িয়ে দিত। কিন্তু মেয়েটি ভয়ে ক্রমশ অসুস্থ হতে থাকে। এইভাবে আরও 1 সপ্তাহ কাটার পর একদিন রাত 12টা নাগাদ মেয়েটির স্বামী তার লেখার টেবিলে কিছু লেখালেখি করছিল, আর পাশের ঘরে মেয়েটি ঘুমোচ্ছিল। যে ঘরে ছেলেটি বসে লিখছিল সেই ঘরে 2টো দরজা ছিল। একটা দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যেত, আর একটা দরজা দিয়ে বাইরের উঠোনের দিকটায় যাওয়া যেত। কিন্তু রাত্রিবেলা উঠোনের দিকের দরজাটা বন্ধ থাকত। লিখতে লিখতে হঠাৎ ছেলেটির চোখ যায় ঘরের ওই বন্ধ দরজাটার দিকে। ছেলেটি যা দেখল সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে পরিষ্কার দেখল ঘরের মধ্যে ওই বন্ধ দরজার সামনে শাড়ি পরা একজন বয়স্ক মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে। তখন ছেলেটি প্রথমবারের মতো ভয় পায়। দৌড়ে গিয়ে পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে ডেকে তোলে এবং সব কথা বলে। তখন মেয়েটি আরও ভয় পেতে থাকে। তারা ঈশ্বরের নাম জপ করতে করতে কোনো রকমভাবে ওই রাতটা কাটায়, আর ঠিক করে কাল সকাল হতে না হতেই তারা এই বাড়ি ছেড়ে রানীগঞ্জে নিজেদের বাড়ি চলে যাবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আসানসোলের অফিসের কথা আর তারা ভাবতে পারে না। কিন্তু পরদিন সকাল থেকেই মেয়েটার খুব জ্বর আসে। তখন তার স্বামী সিদ্ধান্ত নেয় যে করেই হোক আর একটা দিন এখানেই থাকতে হবে, কারণ এই শরীরের অবস্থায় তার স্ত্রী কিছুতেই রানীগঞ্জ যেতে পারবে না। মেয়েটি শুয়ে আছে। তখন ছেলেটি বাড়িওয়ালাকে সব কথা বলতে যায়। প্রথমে বাড়িওয়ালা কিছুতেই মুখ খুলতে চায় না। তারপর ছেলেটি রাগারাগি করাতে তখন উনি বলেন আগে তাদের সাথেও কিছু সমস্যা হচ্ছিল বলে তারা বাড়িতে যজ্ঞ করে বাড়িটা বেঁধে নিয়েছিল। তারপর থেকে তাদের আর কোনো সমস্যাই হয়নি। বাড়িওয়ালা আরও বলেন সমস্যা চলাকালীন কয়েক বছর উনি বাড়িটা ভাড়াও দেননি। সমস্যা মেটার পর আবার উনি ভাড়া দিতে আরম্ভ করেছেন। তখন ছেলেটি বাড়িওয়ালাকে বলে, আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। সেদিন সন্ধেবেলা খুব ঝড় বৃষ্টি হওয়ার জন্য মেয়েটির স্বামী তাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারে না।
রাত্রিবেলা অসহায়ভাবে ছেলেটি অসুস্থ স্ত্রীর হাত ধরে বসে থাকে। মেয়েটি ঘুমোচ্ছে, আর তার স্বামীরও ওর পাশে বসে থাকতে থাকতে একটু ঝিমুনি চলে আসে। হঠাৎ ছেলেটির তন্দ্রাভাবটা কাটতেই ছেলেটি দেখে খাটের যে পাশে তার বউ শুয়ে আছে, ঠিক তার আর এক পাশে ওই বয়স্ক মহিলা বসে আছে। ওই দেখে ছেলেটি চিৎকার করতে থাকে। ছেলেটির চিৎকারে প্রথমে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়, তারপরে পাশের ঘরের ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাও ছুটে আসে। তখন ছেলেটি ভয়ে ভয়ে সবাইকে সবটা বলে, কিন্তু তারা কেউই ওই ঘরে কোনো বয়স্ক মহিলাকে দেখতে পায় না। তখন বাড়িওয়ালা বলে, তোমরা সবাই আমাদের ঘরে চলো। পাশের ঘরের ভাড়াটিয়ারা কোনো রকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন না হলেও ওই মুহূর্তে তারাও সিদ্ধান্ত নেয় যে দুদিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পরের দিন সকাল হতে না হতেই ছেলেটি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই বাড়ি ছেড়ে রানীগঞ্জে চলে যায়। কিন্তু ছেলেটির চাকরিস্থল আসানসোল হওয়ায় কিছুদিনের মধ্যেই অন্য বাড়ি ভাড়া খুঁজে তাদের আবার আসানসোলেই ফিরতে হয়।